বন্ধুরা, তো আজকের আমি তোমাদের সাথে যে গল্পটি শেয়ার করতে এসেছি সেই গল্পটি আমার এখান থেকে নেওয়া। সেটা হচ্ছে রূপকথা রূপসাগর। তো আমি একবার দেখাচ্ছি, বইটার অবস্থা খুব একটা ভালো নেই। দেখো, রূপকথা রূপসাগরে যার সম্পাদনা আছে লীলা মজুমদার। তো অ্যাকচুয়ালি এই বইটা আমি অনেক ছোটবেলায় কিনেছিলাম। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে 3 বা 4 আমি এই বইটা কিনেছিলাম। খুব বড় জোর হলে 5 এ। তো সেটাই আমার প্রথমবার বইমেলায় যাওয়া, যেটা সায়েন্স সিটির ওখানে হয়েছিল। তো আমি তখন মা বাবার সাথে বইমেলায় গেছিলাম। তো ওখান দিয়ে আমি এই বইটা কিনেছিলাম। মানে এটা লীলা মজুমদারের সম্পাদনায়, মানে ওনার যে গল্পগুলো সিলেক্ট করেছেন উনি, সেগুলো এখানে উনি বেসিক্যালি দিয়েছেন বাচ্চাদের। এটা বড়রাও পড়তে পারে, সমানভাবে ভালো লাগবে এটা। মানে মানে বলা যায় যে 8 থেকে 80 সবার জন্য একেবারে। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মানে সৈয়দ মুজতবা আলী, যারা আমরা বেসিক্যালি গল্প কবিতা ভালোবাসি তাদের জানা, মানে প্রেমেন্দ্র মিত্র এখন আমার মনে আছে ক্লাস 9 কি 10 আমাদের ছিল, কি 11-12 এদিকে ওই একটা গল্প আমার এখনো মনে আছে। এই গল্পটা আমার ভীষণ মানে খুব যে প্রিয় ছিল তা না, যেহেতু একটু দুঃখের ছিল। তো তেলেনাপোতার আবিষ্কার, রাইট, তেলেনাপোতার আবিষ্কার। তো ওই জন্য বাট আমি পড়তাম, আমার ভালো লাগতো। তো আজকে আমি এখান থেকে তোমাদের যে গল্পটি পড়ে শোনাবো সেটা হচ্ছে রাজার মুকুট, ইন্দিরা দেবী। তো সত্যি কথা বলতে আমি এই গল্পটা অনেকবার ভিডিও করেছি দেব বলে, কিন্তু আমি দিয়ে উঠতে পারিনি। কেননা যতবার আমি ভিডিও করেছি হয় স্টোরেজের জন্য বা কোনো না কোনো কারণে ভিডিওটা ডিলিট করে দিই। বাট এবারে তো ডিলিট হয়েই গেছে আপনা আপনি, আমি জানি না কেন বা কী করে। সো আজকের আমি যেটা তোমাদের মানে এই গল্পটা আবার রেকর্ড করছি শোনাবো বলে। তো শুরু করা যাক গল্পটা। রাজার মুকুট, লিখেছেন ইন্দিরা দেবী। রাজার মুকুট হারিয়েছে। কি কাণ্ড! রাজার মুকুট, সে তো দেশে কথা নয়। সেই মুকুট হারালে কারোর তো আর প্রাণ থাকবে না। হলোই বা খেলা ঘরের পুতুল রাজা। রাজার মুকুট হারালে রাজাকে আর রাজা বলেই মানাবে না। আবার মুকুটে কত রকমারি পাথর মুক্ত বসানো। সেই সব পাথর এত চকচকে, এত জল করে যে সেদিকে চোখ রাখা যায় না। আর রাজার মুকুট সে তো দামি হবেই। এমনই মুকুট গেল হারিয়ে। সকলেরই ভয়ে প্রাণ ধুক ধুক করছে। রাজার তো একখানা মুকুট নয়, দুখানা মুকুট। রাজা একটা পরেন শীতকালে আর একটা গরমকালে। গরমকালের মুকুটেও অনেক কাজ করা, পাথর বসানো, তবে হালকা। আর শীতকালের মুকুট যেমন ভারী তেমন কাজ করা, দুটোই খুব দামি। গরমকালে রাজা বাগানে বেড়াতে বেড়াতে মাথার মুকুট খুলে একটা গাছের কাছে রেখে আবার বেড়াচ্ছিলেন। মাথাটা হালকা হলো, রাজাও আরাম বোধ করলেন। বাগান থেকে বাড়ি ফিরে অন্দরমহলে গেছেন, তাই আর মুকুটের কথা তার মনে নেই। খোঁজ পড়ল পরের দিন সকালে, যখন রাজসভায় যাবেন, পোশাক পরে মুকুট মাথায় দিতে গিয়ে দেখা গেল মুকুট নেই। খোঁজ খোঁজ রব চারিদিকে। রাজা খোঁজেন, রানী খোঁজেন, অন্দরমহলের লোকজন, দাস দাসী যে যেখানে ছিল সবাই খোঁজে। শেষ পর্যন্ত বারমহলেও খবর যায়, সেখানে হুলস্থুল পড়ে যায় মুকুট খোঁজার। কিন্তু বাড়ি ঘর তোলপাড় হয়ে গেল, রাজার মুকুট কোথাও পাওয়া গেল না। শেষে কি হবে এই ভেবে ভয়ে সবাই যখন অস্থির, তখন রানী সাহস করে জিজ্ঞাসা করলেন, মুকুট খুলে আপনি কোথায় রেখেছিলেন মহারাজ? রাজা একটু ভেবে বললেন, মুকুট আমি পড়েছি দুপুরে সভায়, তারপরে বিকেলে মাথা ধরেছিল, বাগানে বেড়াতে গেলাম। হ্যাঁ, মনে হয়েছে, বাগানে রেখেছিলাম। রানী বললেন, তাই বলুন মহারাজ, আপনি কাল যখন অন্দরমহলে এসেছেন তখন তো আপনার মাথায় মুকুট ছিল না। রাজা বললেন, ডাকাতে বলো পাত্র মিত্র সবাইকে, বলো আমি বাগানে বেড়াতে গিয়ে বাহারি ঝাউ গাছের কাছে মুকুট রেখেছিলাম। মুকুট এখনই খোঁজ করুক, না হলে রাজসভায় যাওয়া হবে না। রানী বললেন, মহারাজের তো আর একটা মুকুট আছে, ওরা খোঁজাখুঁজি করুক, ততক্ষণে আপনি অন্যটা মাথায় দিয়ে রাজসভায় যান। রাজা বললেন, পাগল হয়েছ? শীতকালের মুকুট এই গরমকালে পড়বে কে? আমাদের বংশে এই নিয়ম নেই। তাতে যদি সভা 2 দিন বন্ধ থাকে তাই থাকবে। রানী আর কিছু বলবেন না,
খোঁজাখুঁজি হতে লাগলো, কিন্তু কোথাও মুকুট পাওয়া গেল না। যেখানে রাজা বসেছিলেন সেখানে বাগানের আশেপাশে, এমনকি সারা বাগান তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও মুকুট নেই। কেউ সন্ধান দিতে পারলো না, সবাই ভয়ে অস্থির। রাজার মুকুট নিয়ে বাড়ি বসে থাকবে, এই সাহস তো কার, তা কেউ ভেবে পেল না। দুদিন পরে রাজা আবার বেড়াতে গেছেন বাগানে। রাজার সঙ্গী বললেন, দেখুন মহারাজ, আমার মনে হয় এ আর কারও কাজ নয়, ওই তুলোর খরগোশটা নিশ্চয়ই এ কাজ করেছে। কি করে বুঝলে? রাজা জিজ্ঞাসা করলেন। এছাড়া আর কে নেবে? সেদিন যা বৃষ্টি পড়েছে, তাছাড়া সাপ ব্যাঙ যা কিছু জন্তু জানোয়ার বাগানে আছে, তারা যদি নিত বাগানেই পাওয়া যেত। কিন্তু খরগোশ তো তা করবে না, এমন তাড়াতাড়ি মাটি কেটে চলে যায় যে তার নাগালও পাওয়া যায় না। আমার মনে হয় খরগোশের বাড়িটা একবার তল্লাশি করে দেখা দরকার। রাজা বললেন, বেশ, তাই পাঠাও তাহলে। তখনই ব্যবস্থা হয়ে গেল। বাগানের বড় ঝাঁকড়া মাথা গাছটার নিচে একটা গর্ত দেখা গেল, সেইটা দিয়ে দুজন পেয়াদা সোজা চলে গেল। ওহ, কি তাড়াতাড়ি খরগোশটা মাটি কেটে নিজের বাড়ির রাস্তা করেছে, ভারী চতুর তো। অনেকখানি গিয়ে তারা খরগোশের বাড়ি পৌঁছালো। খরগোশ কর্তা তখন গিন্নি আর ছেলে মেয়ে নিয়ে চায়ের টেবিলে চা খাচ্ছে। খাবার নিয়ে ছেলে মেয়েরা তাড়াতাড়ি করছে, আর খরগোশ গিন্নি ধমক দিচ্ছে। চায়ের টেবিলে চা খাবার খেতে ব্যস্ত, আর সেখানে কিনা দুজন অচেনা লোক এসে উপস্থিত। খরগোশ গিন্নি উঠে দাঁড়ালো, ছেলে মেয়েরা গোলমাল থামিয়ে ফেললো, আর খরগোশ কর্তা ব্যাপার বুঝতে পেরে চোখ পিট পিট করে বলল, কি চাই আপনাদের? তারা বলল, রাজার মুকুট হারিয়েছে, আমরা খুঁজতে এসেছি, আমরা এই বাড়ির সব জায়গা তল্লাশি করে দেখব। এই না শুনে বাচ্চা কাচ্চাগুলো যে যেদিকে পারলো ছুটে পালালো, আর গিন্নি রান্নাঘরের দিকে চলে গেল, আর কর্তা বলল, খুঁজুন। রাজার লোকেরা অনেক খোঁজাখুঁজি করে খরগোশ কর্তার শোবার বালিশের নিচ দিয়ে মুকুট বার করলো। রাজার কাছে যে মুকুট নিয়ে যাবে সে পুরস্কার পাবে, তাই খরগোশের দিকে আর কেউ না তাকিয়ে ছুটলো রাজপ্রাসাদে। ওরা চলে গেলে খরগোশের গিন্নি বলল, বলেছিলাম ওসব এনো না, শুনলে না? বললে কি সুন্দর জিনিস দেখতে, দেখো এটা যদি বাড়িতে থাকে ভাইদের কাছে কদর বেড়ে যাবে। নাও ঠেলা, এখন বলি এবার হয়েছে তো? খরগোশ কর্তা কাঁচু মাচু মুখ করে বলল, কে জানে বাবা, রাজার মুকুট, একটা ভালো জিনিস দেখেছিলাম তাই নিয়ে এসেছিলাম, কত কাণ্ড হবে তা কে জানে। এখন বোঝো কত কি কাণ্ড ঘটে দেখো। হলো তাই। দুদিন বাদে রাজার পেয়াদা এসে খরগোশ কর্তাকে ধরে নিয়ে গেল। রাজসভায় রাজা বিস্তারে বসেছেন, মাথায় সেই মুকুট, মুকুটের পাথরের আলোয় চারিদিক ঝলমল করছে। পাত্র মিত্র নিয়ে রাজা সভায় বসেছেন বিচার করতে। কি হে খরগোশ, আমার মুকুট চুরি করেছিলে কেন? খরগোশ চুপ চুপ করে আছো যে, উত্তর দাও। আমি বুঝতে পারিনি মহারাজ, ওটা আপনার মুকুট। বুঝতে পারোনি? খিচিয়ে উঠলো রাজার পেয়াদারা। রাজাকে আর কিছু জিজ্ঞাসা করার অবসর না দিয়ে ওরা বলল, আদেশ করুন মহারাজ, ওকে এক্ষুনি নিয়ে যায়, দিয়ে ফাঁসি কাটে। রাজা ফাঁসি ভালোবাসেন না, তার ইচ্ছে পাতালে নির্বাসন, তার মানে মাটির নিচে চালান করে দেওয়া। দাও ওকে মাটির নিচে পাঠিয়ে, জব্দ হবে, কিছুদিন বাদে কষ্ট পেয়ে মরেও যেতে পারে। রাজার শাস্তি হলো এই চেয়ে বড়। রাজা কোনো দিক না ভেবে বললেন, ফাঁসি কাঠে নয়, দাও বেটাকে মাটির নিচে পাঠিয়ে, চুরি করার শাস্তি বুঝুক। পেয়াদারা মুখ চাওয়াচাওয়ি করে করতে লাগলো, রাজা কি আদেশ দিলেন? এতে তোর ভালোই হলো, মাটির নিচে ওকে নিয়ে যাবারও দরকার হবে না, এখনই ছেড়ে দিলে নিজেই পথ খুঁজে চলে যাবে। কাজেই ওর এতে শাস্তি হলো না। রাজা ধমকে উঠলেন, যাও যাও, নিয়ে যাও, একটুও দেরি করো না। পেয়াদারা কি আর করে,
খরগোশকে নিয়ে বাগানে ছেড়ে দিয়ে বলল, তোরই মজা হলো, রাজা যেমন সকলকে শাস্তি দেন তোকেও দিলেন। খরগোশ কোনো দিকে না চেয়ে তখন মাটি খুঁড়তে শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই পথ করে মিলিয়ে গেল। খরগোশ গিন্নি গালে হাত দিয়ে বসে ভাবছে। এমন সময় কর্তা এসে হাজির। কর্তা বলল, শোনো গিন্নি, আমার সাপে বর হয়েছে, মাটির নিচে থাকবার ব্যবস্থা হয়েছে আমার, এই আমার শাস্তি। রাজা একটুও ভাবেননি মাটির নিচে আমরা তো ভালোই থাকবো। গিন্নি হাত জোর করে নমস্কার করে বললেন, ভগবান আছেন, নইলে শুধু শুধু তোমার এমন হয়। তুমি তো জানতে ওটা রাজার মুকুট, কিন্তু তবুও পরের জিনিসের লোভ করেছিলে বলে এত কষ্ট পেলি, হয়রানি হলো। মনে নেই মা বলতেন, পরের জিনিসে লোভ করতে নেই। নাক মলে খরগোশ বলল, না ভেবে করেছি, আর কখনো এমন কাজ করব না। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হয়ে গেল। তোমরা কমেন্ট করে প্লিজ জানিও যে গল্পটা কেমন লাগলো তোমাদের, আর আমার পড়াটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যদি এরকম নতুন নতুন গল্প শুনতে চাও তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।